আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আমরা কোষ এবং কোষের গঠন অধ্যায়ের সর্বশেষ ক্লাসে চলে আসলাম এবং ইতিমধ্যে আমরা শুধুমাত্র প্রথম অধ্যায়েরই সবচেয়ে কঠিন অংশ শেষ করি নাই, পুরা বায়োলজিরই সবচেয়ে কঠিন অংশটুকু শেষ করে ফেলছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এবং জানলে অবাক হবা যে শুধুমাত্র রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই হাসান স্যারের বইয়ে যা কিছু আছে, এই নলেজ দিয়ে মেডিকেল এমবিবিএস এ তুমি একটা কার্ড এক্সাম শেষ করে দিবা। একটা কার্ড এক্সাম হয় মেডিকেলে, 1.5 বছরে মিলে 6টা কার্ড হয়। একটা সাবজেক্টে 3টা সাবজেক্ট আছে, এর মধ্যে একটা সাবজেক্টের একটা কার্ড এক্সাম শেষ করে ফেলতে পারবা জাস্ট রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়ে। তো তোমরা অনেক বড় কিছু পড়ে ফেলছো। and এটা বারবার রিভাইজ দেওয়া লাগবে, নোট করে রাখো, নয়তো পরে দেখবা যে 2 মাস পরে ভুলে যাচ্ছে সবই, কিছু মনে থাকতেছে না। আচ্ছা, আমরা শুরু করি আজকে জিন থেকে। এখানে কিছু এক্সাম্পল দিছে। যেমন আমরা প্রায় সময় বলি যে অমুক তার মায়ের নাক পাইছে, তমুক তার বাবার চুল পাইছে, অমুক এটা অমুকের কাছ থেকে আনছে, নানার কাছ থেকে আনছে, দাদার কাছ থেকে আনছে। এগুলা যে বলি, এগুলো আসলে আসলে কি সাইন্টিফিক কথাবার্তা কিনা? আনসার হচ্ছে হ্যাঁ, সাইন্টিফিক কথাবার্তা। আর কিভাবে বাবার বাবার থেকে কিভাবে আনলো বা নানার থেকে কিভাবে আনলো? বাবার এবং মা উভয়ের মাধ্যমে তো আলটিমেটলি তৈরি হয়েছে জাইগোটটা। সেই জাইগোট থেকে আমাদের পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়েছে। এই যে বাবার দেহ থেকে তৈরি হলো, বাবার যে জিনটা ছিল, যদি বাবার চুলটা পেয়ে থাকে, তাহলে বাবার চুলের জন্য যে জিনটা ছিল সেই জিনটা সন্তান ক্যারি করতেছে। মায়ের কাছ থেকে যদি সামথিং একটা কিছু পাইছে, তাহলে সেইটার জন্য যে বৈশিষ্ট্য, মায়ের যদি বুদ্ধিমত্তা পেয়ে থাকে, তাহলে মায়ের বুদ্ধিমত্তার জন্য যে জিন, সেই জিনটা পেয়ে গেছে বাবা, মানে মায়ের কাছ থেকে। এভাবে সন্তান বাবা এবং মা এর বৈশিষ্ট্যগুলা ক্যারি করে। এখন বাবা তো আর বাবার নিজের বৈশিষ্ট্য আনে নাই, বাবা আনছে তার দাদার বৈশিষ্ট্য থেকে, দাদির বৈশিষ্ট্য থেকে, তারপরে মা আনছে নানার বৈশিষ্ট্য থেকে, নানির বৈশিষ্ট্য থেকে। এভাবে আসলে বংশ পরম্পরা যাদের সাথে সম্পর্ক থাকে, সবার সাথেই কিছু না কিছু জেনেটিক্যালি মিল থাকে। ওকে, তো বংশগতির মূল একক কি? বংশগতির মূল একক হলো জিন। ওকে, জিনের আরো একটা ডেফিনেশন আছে, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে জিন বলা হয়। জিন টপিকটা এখানে আমরা যতটা না পড়ি, তার চেয়ে বেশি পড়ি জুলজিতে। জুলজিতে একটা অধ্যায় আছে শুধুমাত্র জিনের উপরে, জুলজি চ্যাপ্টার 11। ওটা পড়লে আমাদের সব ডিটেলস কমপ্লিট হয়। আমরা এখানে আমরা বোটানিতে যতটুকু আছে, কারণ অধ্যায় এমনিতেই এটা অনেক বড় হয়ে গেছে। এই অধ্যায় প্রথমবারে যদি অনেক বেশি এক্সট্রা ইনফো অনেক কিছু নিয়ে আসে যাও, তখন দেখবা যে প্রথম অধ্যায় পড়তে পড়তে 3 মাস শেষ। এত সময় নেওয়া যাবে না একটা অধ্যায়ের জন্য। একটা অধ্যায় পড়তেছো প্রথমবার 10-15 দিনের মধ্যে শেষ করে ফেলবা প্রত্যেক অধ্যায়, সব সাবজেক্টের কথাই বলতেছি আর কি। তো এইভাবে যদি শেষ না করতে পারো, তাহলে দেখবা যে এক অধ্যায় নিয়ে আসো 3 মাস। কোষ ও কোষের গঠন অধ্যায়ের প্রতি অনেক টিচারের অনেক বেশি ফেটিস থাকে যে না, এই একটা অধ্যায় জীবন যৌবন যা আছে সবকিছু দিয়ে এটাই শিখতে হবে, আর বাকি অধ্যায় গোল্লায় যাক, অসুবিধা নাই। গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেন, এবং মেন্ডেল কিন্তু এটাকে জিন বলা যেতে পারে নাই। মেন্ডেল তখন এটাকে বলতেন কণা বা ফ্যাক্টর। কণা লিখলাম না, ফ্যাক্টরটাই বলতো। তো জিনের নাম তখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। জিন ওয়ার্ডটা সর্বপ্রথম কে দিছে? জিন ওয়ার্ডটা দিছে জোহানসন, জ থেকে জিন, জ থেকে জোহানসেন। তাহলে জোহানসেন দিছে জিনের নাম। আচ্ছা, মর্গান কি করছে? মর্গান হচ্ছে প্রমাণ করছে জিন ক্রোমোজোমে অবস্থিত। আচ্ছা, এত কিছু মুখস্থ করার আসলে সময় নাই, যদি পারো তাহলে মুখস্থ করো। আর লাস্টে হাড়গোবিন্দ খুরানা, এটা পড়া যায়। কৃত্রিম জিন সংশ্লেষণ করেন এবং নোবেল পুরস্কার পাইছে, ঠিক আছে। কত সালে পাইছে সালটাল দরকার নেই, গেল। তারপর 9-10-এ তোমরা এটা পড়ছো লোকাসের কথা, যে ক্রোমোজোমের যেখানে জিন থাকে তাকেই বলা হয় লোকাস। ওকে, শেষ। কথা হলো জিন কি। এর আরো 2টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এই বিজ্ঞানীর নামটা লাগবে না। নিউরোস্পোরা নামে একটা ছত্রাক আছে, এই নিউরোস্পোরা ছত্রাকের উপর গবেষণা করছে এই দুজন বিজ্ঞানী। যাই হোক, নিউরোস্পোরার নামও লাগবে না, এটার নামও লাগবে না। তো নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী। বিজ্ঞানী গেরল নামে একজন বিজ্ঞানী আছে, তিনি সর্বপ্রথম এক জিন এক এনজাইম মতবাদ চালু করেন। এর আগে থেকে জানা ছিল যে এনজাইম মানে হলো প্রোটিন, তাই পরবর্তীতে উক্ত মতবাদ পরিমার্জন করে বলা হয়
এক জিন, এক পলিপেপটাইড জিন। অর্থাৎ গ্যারল বলছে, গ্যারলের আগে বিডল ও ট্যাটাম এরা বলছে যে নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী। তাহলে সাপোজ একটা জিন, সেই জিন দিয়ে একটা এনজাইম তৈরি হয়। গ্যারল পরবর্তীতে বলছে যে এক জিন এক এনজাইম মতবাদ। আর এই মতবাদটা পরবর্তীতে সংশোধিত হয়েছে, কারণ আমরা জানি এনজাইম মানেই প্রোটিন, সকল এনজাইমই প্রোটিন। তাহলে এক জিন এক পলিপেপটাইড চেইন, অর্থাৎ এনজাইম এবং প্রোটিন অণু জিন কর্তৃক সৃষ্ট। ডান। তারপরে সিকল সেল হিমোগ্লোবিন কয়টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত? 600টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। ডান। এন্ড প্রোটিন কে বলা হয় জীবনের ভাষা। গেল। এখান থেকে জাস্ট এই যে ইনফো ভিত্তিক কথাবার্তা বললেই হবে, তেমন আহামরি কনসেপচুয়াল কিছু নাই, বাংলা রিডিং টাইপের জিনিস পাতি পড়াই এখানে। ক্রোমোজোমে বিশেষ করে সুগঠিত নিউক্লিয়াসের ক্রোমোজোমে প্রোটিন এবং ডিএনএ দুটোই থাকে। এর কোনটি জিন? লিখলো। ক্রোমোজোমে প্রোটিন এবং ডিএনএ দুটোই থাকে, এর মধ্যে কোনটা জিন? ডিএনএ হচ্ছে জিন। তারপরে জিনের আধুনিক ধারণা, এখান থেকে জিনের একক নিয়ে আমাদের পড়তে হবে। জিনের আধুনিক ধারণা অনুসারে জিনের বিভিন্ন একক আছে, তার মধ্যে একটা হলো রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন। আমরা ডিএনএ রিকম্বিনেশন সম্পর্কে পড়ি, এখন পর্যন্ত পড়ি নাই, তবে এটা আমাদের অধ্যায় 11 আছে বায়োলজির। বায়োলজির অধ্যায় 11-এর মধ্যে ডিএনএ রিকম্বিনেশন পড়ি। তো ওখানে দেখবো যে রিকম্বিনেশন পড়া হয়। আর জিন রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। মিউটেশন সম্পর্কে আমরা বিভিন্ন সময় শুনে আসছি, তো মিউটেশনের একক কি? নিউটন। রেপ্লিকেশন সম্পর্কে আমরা তো পড়ে আসছি লাস্ট 2 ক্লাস আগে। রেপ্লিকেশনের একক কি? রেপ্লিকন। জিনের কাজের একক মানে জিনের কাজের একক কি? সিস্টন। শেষ। এসিডেশিয়া কলাই ব্যাকটেরিয়ার একটা সিস্টনে প্রায় 1500টা নিউক্লিওটাইড যুগল থাকে। ওকে, তাহলে এটা মুখস্থ ইনফো, কিছু করার নাই। তারপরে যাও, এখান থেকে আহামরি তেমন কিছু নাই, একবার রিডিং দিবা সবকিছু। পুরা বই অন্তত মিনিমাম একবার তো রিডিং দেওয়া লাগেই। আর বাকিটুকু না দিলে সমস্যা নেই, এরপর আর না দিলে সমস্যা নেই, কিন্তু শুরুতে একবার রিডিং দিয়ে রাখবা। তারপর এখানে জিনের একটা বড় ডেফিনেশন দিয়ে রাখছে, তো পরীক্ষা যদি আসে তখন এই ডেফিনেশনটা দিতে পারো। এর আগে যে ডেফিনেশন দিছিল ওটা খারাপ ছিল না, এটা দিলে এনাফ। তারপরে যাও জিনের বৈশিষ্ট্য গুলা। জিন কি নিয়ে গঠিত আসলে? জিনের মধ্যে আছে নিউক্লিক অ্যাসিড। ওকে। এরা প্রকৃত কোষে ক্রোমোসোমে অবস্থান করে এবং প্লাজমিড অবস্থান করে, ভ্যারাইটি পরিব্যক্তিতে ভূমিকা রাখে, জিন বংশাণুভাবে দায়ী। একটা ক্রোমোসোমে অসংখ্য জিন থাকে, জিন ক্রোমোসোমে রৈখিক সজ্জাক্রমে বিন্যস্ত থাকে। তো এটা একবার রিডিং দিতে হবে, নিজের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা, এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য। এমসিকিউ। নিচের কোনটি নয়, নিচের কোনটি জিনের জিনের বৈশিষ্ট্য নয়, এই টাইপের আনসার দেওয়ার জন্য জিনের বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিয়ে রাখবা। ওকে। তারপরে যাই, বিভিন্ন ধরনের জিন আছে, এর মধ্যে একটা হলো লিথাল জিন। লিথাল কথার অর্থ হচ্ছে মারণ। তার মানে যে জিন থাকলে কেউ মরে যায়, সেটাকে বলা হয় লিথাল জিন। যেমন অনেকে দেখবা যে বিভিন্ন কারণে সুইসাইড করতে চায়, ইত্যাদি ইত্যাদি বহুত কারণে অনেক সময় ওষুধ খায়, ঘুমের ওষুধ খায়। তো একটা খাইলে কিন্তু আর মরে না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খাইলে মারা যায়। তো এই যে নির্দিষ্ট লেভেল পর্যন্ত খেলে কেউ মারা যায়, ওটাকে বলা হয় লিথাল লেভেল বা লিথাল ডোজ। ওই রকম ভাবে লিথাল জিন মানে কি? যে জিন থাকলে কেউ মরে যায় তাকে বলা হয় লিথাল জিন। যে জিনের প্রকাশ, যে বহিঃপ্রকাশে জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলে। শেষ। লিথাল জিন নিয়ে আমরা পড়বো সামনে, যখন জুলজিতে অধ্যায় 11 পড়বো। এরপরে অঙ্কোজিন। অঙ্ক কথার অর্থ হচ্ছে ক্যান্সার। অঙ্ক অর্থ ক্যান্সার। অঙ্ক ক্যান্সার। তাহলে যে জিনের কারণে ক্যান্সার হয় তাকে বলা হয় অঙ্কোজিন। সেক্স ক্রোমোজোমাল জিন। সেক্স ক্রোমোজোম যে জিন বহন করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন। যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা,
তাহলে এগুলা ডিটেলস আমরা কোথায় পড়বো? জেনেটিক্স অধ্যায়ে, অধ্যায় 11-তে আমরা এটার ডিটেলস পড়বো। এখান থেকে আরো ভালো এমসিকিউ আসতে পারে। লিথাল জিন নিয়ে আমরা ডিটেলস পড়বো। লিথাল জিন 2:1 অনুপাতে প্রকাশ করা হয়। যাই হোক, ওগুলা নিয়ে আমরা অধ্যায় 11-তে পড়বো। যেটা যেখানে টপিক ওটা ওখান থেকে পড়া উচিত। শুধু শুধু কমপ্লেক্স করে লাভ নাই। তারপরে যাও ট্রান্স জিন। ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার। তাহলে যদি অন্য কারোর দেহ থেকে ট্রান্সফার করে নিয়ে এসে প্রতিস্থাপন করা হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রান্স জিন। তাহলে ট্রান্স মানে কি? প্রতিস্থাপন। এই কথাটার সাথে সম্পর্ক। খণ্ডিত জিন বা স্প্লিট জিন। খণ্ডিত বা স্প্লিট জিন মানে হলো, স্প্লিট কথার অর্থ হচ্ছে খণ্ড খণ্ড। অর্থাৎ কিছুক্ষণ ইন্ট্রন থাকবে, তারপর কিছুক্ষণ এক্সন, কিছুক্ষণ ইন্ট্রন, কিছুক্ষণ এক্সন, ইন্ট্রন এক্সন, ইন্ট্রন এক্সন, এভাবে খণ্ড খণ্ড হয়ে যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় খণ্ডিত জিন। বাকিগুলো তোমার এমনিতেই পড়া হয়ে যাবে, কিন্তু খণ্ডিত জিন পরীক্ষার আগে একবার দেখে যাওয়া উচিত, হয়তো কনফিউজ হয়ে যাবে। সিউডো জিন মানে হচ্ছে নিষ্ক্রিয়। ডিএনএর যে অংশ থেকে কোনো ধরনের পলিপেপটাইড তৈরি হয় না বা প্রোটিন সংশ্লেষণ হয় না, তাকে বলা হয় সিউডো জিন। সিউডো কথার অর্থ হচ্ছে এমনিতে ফেক বোঝায়। তো ফেক জিন মানে কি? জিনের নর্মাল কাজ সে করে না, এই তো, তাহলে নিষ্ক্রিয় থাকে। অটোজোমাল জিন। আমরা জানি আমাদের বডিতে 46টা ক্রোমোজোম আছে। সেই 46টার মধ্যে 44টা হলো অটোজোম, আর 2টা হলো সেক্স ক্রোমোজোম। এই দুইটা যে জিনগুলা বহন করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন। 44টা ক্রোমোজোম এগুলো হচ্ছে কি অটোজোম। অটোজোম গুলা যে জিন বহন করে তাকে বলা হয় অটোজোমাল জিন। ওকে। অটোজোম এই জিনগুলাকে ধারণ করে। মানুষের মাথার টাক অ্যালবিনিজম, এরা হচ্ছে অটোজোমাল জিন। শেষ। হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিন হলো ওয়াই ক্রোমোজোম যেসব জিন বহন করে তাকে বলা হয় হোলান্ড্রিক জিন। যেমন মানুষের কানের লোম। ওকে। তাহলে এই মানুষের কানের লোম এটা কোথায় দেখা যাবে? পুরুষে না নারীতে? পুরুষে দেখা যাবে, কারণ ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র পুরুষেই থাকে। তারপরে যাই লিঙ্কড জিন। লিঙ্কড জিন মানে হচ্ছে যদি একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত থাকে, তখন তাকে বলা হয় লিঙ্কড জিন। মানে ধরো একটার সাথে আরেকটা লিঙ্ক করা আছে আর কি। যখন দুটা জিন কোনো ক্রোমোজোমে একই সাথে অবস্থান করে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হয় না, অর্থাৎ থাকে সবসময় একসাথে, কিন্তু মানে ধর দুইটা বন্ধুর কথা চিন্তা করো, এরা কলেজে আসলে সবসময় একসাথেই থাকে, মনে হয় যে একজন ছাড়া একজন চলে না, কিন্তু দিন শেষে কলেজ শেষে বাসায় এক একজনের বাসায় এক একজন যায়। তাহলে স্বাধীনভাবে তারা একসাথে ফিরতে পারে না, কিন্তু সবসময় একসাথে অবস্থান করে। এরকম ভাবে হচ্ছে লিঙ্ক জিন। আচ্ছা। তারপরে আছে জিনোম। জিনোমকে কি বলা হয়? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, বলছিলাম মনে আছে? তাহলে জিনোম মানে কি? সকল জিনের সমষ্টি। এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। শেষ। এখানে বিজ্ঞানী টিজ্ঞানী নাম দেওয়া আছে, এত কিছু দরকার নাই। তারপরে যাও, মানব জিনোমে কতটা নাইট্রোজেন বেস থাকে? 300 মিলিয়ন নাইট্রোজেন বেস থাকে। ওকে। কোন ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে? কোন ক্রোমোজোমে সবচেয়ে কম জিন থাকে? গেল। যতগুলা জিন আছে তার মধ্যে 98% জিন নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকে মানে কি? এই যে সিওডো জিন। এজন্য এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ মানে অযথা এমনি পড়ে আছে, কোনো কাজ করতেছে না। বাকি যে 2 ভাগ আছে, এই 2 ভাগ দিয়ে বৈশিষ্ট্য প্রকাশ পায়। ওকে। মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জি জিনোমের এত% মিল আছে, গরিলার সাথে এত% মিল আছে, মুখস্থ। জিনের প্রকৃতি এখানে পড়ার মতো কিছু নাই আসলে। জিনের সংখ্যা, স্তন্যপায়ী প্রাণীর কোষে 50,000 জিন, বেশি জিন থাকতে পারে। এবং এখন পর্যন্ত দেখা গেছে ক্ষুদ্রতম জিনে 75টা নিউক্লিওটাইড, আর বৃহত্তম জিনে 40,000 নিউক্লিওটাইড পর্যন্ত পাওয়া গেছে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম 1, ক্রোমোজোম 1 বলতে বোঝাচ্ছে এখানে এক্স ক্রোমোজোমকে। এক্স ক্রোমোজোমের মধ্যে 2968টা জিন, ওয়াই ক্রোমোজোমে 231টা জিন, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। একই জিনিস বারবার দাগাইতে হয় না, একই জিনিস বারবার দাগানো ঝামেলা।
তারপরে যাও, এখানে আছে ইন্ট্রনের কথা। ইন্ট্রন সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। স্প্লিট জিনের কথা, স্প্লিট জিন সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। এখানে আরো বহুত কথাবার্তা লিখে রাখছে, এগুলো দরকার নাই। তারপরে ল্যাকটোজ অপেরনের, অপেরন কথাটা এখনো পড়াই নাই, পড়াবো। ল্যাকটোজের মধ্যে গাঠনিক জিন কয়টা থাকে? তিনটা। ট্রিপ্টোফ্যানের মধ্যে কয়টা থাকে? পাঁচটা। ওকে। সিকল সেল হিমোগ্লোবিন কয়টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত? পড়ে ফেলছি। কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত? মুখস্থ। এই আর কি, মানুষের দেহের চামড়া, চুলের রং নিয়ন্ত্রিত হয় অ্যালবিনো জিনের মাধ্যমে। আচ্ছা, তারপরে যাই, আদিকোষে জিনের প্রকাশ। আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে কি বলা হয়? অপেরন বলা হয়। আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। মনে আছে আমরা যখন কথায় একদম ফার্স্ট ক্লাস দেখছিলাম অধ্যায়ের শুরুতেই, তখনই অপেরন আর ইন্ট্রন নামে দুইটা টপিক ছিল। অপেরন আর ইন্ট্রন নামে দুইটা টপিক ছিল। এর মধ্যে ইন্ট্রন তো আমরা অলরেডি পড়ে ফেললাম। ইন্ট্রন কার ক্ষেত্রে থাকে? প্রকৃত কোষের ক্ষেত্রে থাকে। আর আদিকোষের ক্ষেত্রে কি থাকে? অপেরন থাকে। আদিকোষ কি? আদিকোষ হচ্ছে জিন প্রকাশের ইউনিট। ওকে। তারপরে যাও, এই যে অপেরন আছে, অপেরনের মধ্যে কয়টা অংশ? চারটা অংশ থাকে। কি কি পার্ট? গাঠনিক, প্রমোটার, অপারেটর, রেগুলেটর বা নিয়ন্ত্রক। যেগুলোর কাজ সমূহ মনে রাখতে হবে, আমি মনে রাখতাম সর্ট দিয়ে। এস ফর স্ট্রাকচারাল, ও ফর অপারেটর, আর ফর আর ফর রেগুলেটর, পি ফর প্রমোটার। রেগুলেটর বলে দিছে যে এ হচ্ছে চালক জিন। চালক মানে কি? অপারেটরকে নিয়ন্ত্রণ করে। এটা এমনিতেই লিখি নাই, এই যে সিরিয়ালি লিখছি। অর্থাৎ রেগুলেটর জিন অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে, প্রমোটার জিন রেগুলেটর জিনকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রমোটার জিন কাকে নিয়ন্ত্রণ? দাঁড়াও, যেখানে আরএনএ পলিমারেজ নির্মিত হয়। রেগুলেটর চালক জিনকে, চালক মানে হচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা, তারপরে চালক জিন গাঠনিক জিনের প্রতি নিয়ন্ত্রণ করে। তাহলে অপারেটর জিন স্ট্রাকচারাল জিনকে নিয়ন্ত্রণ করে। আর প্রমোটার জিন হচ্ছে ডিরেক্ট, পি ফর প্রমোটার, পি ফর পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজের এনজাইম যুক্ত হয়। তাহলে এখানে আমার প্রমোটার জিনের কাজ আলাদা করে পড়া লাগতেছে, স্ট্রাকচারাল জিনের কাজ আলাদা করে পড়া লাগতেছে। আর বাকি দুইটাতে একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করে, ওটা বললেই যে হয়ে যাবে। স্ট্রাকচারাল জিনের কাজ কি? এনজাইম সংশ্লেষণ করা। প্রোটিন এর কাজ কি? সরি, প্রমোটারের কাজ কি? আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত করা। এই হলো বিষয় আসয়। তো খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। এমনি নর্মাল পরীক্ষায় প্রশ্ন একটু এটিপিক্যাল করতে চাইলে হয়তো এটা 2 মার্কের জন্য আসতে পারে। ইম্পর্টেন্ট না তেমন একটা। আচ্ছা, তারপরে কোথায় যাও, এখান থেকে পড়ার মতো কি আছে? এখান থেকে পড়ার মতো কিছু নেই। প্রকৃত কোষে জিন প্রকাশ। প্রকৃত কোষে জিন প্রকাশ কিভাবে ঘটে? এটাও ইম্পর্টেন্ট না। ট্রান্সক্রিপশন ঘটে, এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ মডিফিকেশন ঘটে। তারপরে এমআরএনএ তৈরি হলো, দেন ট্রান্সলেশন ঘটবে। ট্রান্সলেশনের পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডটা একটার সাথে আরেকটা চেইন তৈরি করে প্রসেসিং করবে। আর লাস্টে ফিডব্যাক ইনহিবিশন প্রক্রিয়া। ফিডব্যাক ইনহিবিশন মানে কি? মানে ধরো কোনো একটা কাজ তুমি ঘটাইছো, ঘটানোর পরে দেখলা যে কাজটা ঠিক মতো যাচ্ছে না বা ভালো হচ্ছে না, তাহলে ওই কাজটাকে তুমি বন্ধ করে দিয়ে একই কাজ টাইপের অন্য একটা চিন্তা ভাবনা করো। লাইক অনেকেই আছে অ্যাডমিশন এইচএসসি লাইফ শুরু করে দিছে, 1 মাস হয়ে গেছে, এখনো তার লাইফের গোল ঠিক না যে সে আফটার কোচিং মানে মেডিকেলের কোচিং করবে না ইঞ্জিনিয়ারিং এর কোচিং করবে। এরকম যাদের অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা গোল যদি সেট করতে পারো, তাহলে লাইফ সহজ হয়ে যাবে। কারণ তোমার তখন পড়া অলরেডি হাফ হয়ে যাবে। আর যদি দুইটাই চিন্তা ভাবনা থাকে যে দুইটাই পড়বো, তখন প্রেশারও বেশি থাকবে, আর তোমার মানে পড়া আগাবেও কম। যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করার চেষ্টা করবা। তো যদি অনেকে দেখে যে প্রথমে ধরো নিল একটা প্রিপারেশন, প্রথমে মেডিকেল প্রিপারেশন নিল, নিয়ে দেখলো যে বায়োলজি মনে থাকে না কিছুই,
কেমিস্ট্রিও পারি না মুখস্থ কিছু, ফিজিক্সও দেখি সবই ঝামেলা, জিকে ইংলিশ তো মনে থাকবেই না। তো এইটা দিয়ে কিছু আগাচ্ছে না। তখন চিন্তা ভাবনা করে ভার্সিটির জন্য। এই যে মত ঘুরাইয়া উল্টা পথে চলে গেল, এটার নাম হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। অনেকে আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় প্রথমে, নিতে নিতে দেখে যে ফিজিক্স ম্যাথ করতে খুবই ভালো লাগে, পরে দেখে যে এত ম্যাথ, এত সূত্র, এত ফিজিক্স, এত কিছু, মনে থাকে না তো কিছুই। স্পেশালি ম্যাথের সেকেন্ড পেপার অনেক কঠিন। তো ওটা দেখে তো মনে হয় যে না, ইঞ্জিনিয়ারিং হবে না, তাহলে মেডিকেলে চলে আসি বা ভার্সিটিতে চলে আসি। তারপরে যাই জিনের কাজ। জিনের কাজ এখানে রিডিং দিবে একবার, তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে একবার বাংলা কথা রিডিং দিলেই শেষ। এটা আহামরি কিছু লিখে নাই। তারপরে যাও জেনেটিক কোড। জেনেটিক কোডের এখানে ফার্স্ট প্যারার মধ্যে আসলে বলার মতো কিছু নাই, কিছু লেখে নাই। জেনেটিক কোডের ডেফিনেশনটা পড়লেই হয় যে জেনেটিক কোড হলো একটা 3 লেটার কোড বা নিউক্লিওটাইড বা বেস কোড, যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। লাইক 3টা নিউক্লিওটাইড বা 3টা বেস, যেমন এডেনিন একটা, ই- তারপর কি দিব, গুয়ানিন দিলাম একটা, সাইটোসিন দিলাম একটা। তো 3টা নাইট্রোজেন বেস যখন একসাথে আমি অ্যাড করলাম, তখন এটাকে বলতে পারি একটা কোড। এবং কোডন বলি বা অ্যান্টিকোডন বলি, দুইটাকে একসাথে বলা হয় ট্রিপলেট। আচ্ছা, জেনেটিক কোড হলো একটা 3 লেটার কোড যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। ওকে, ডান। এখানে যা লেখা আছে সব তো তুমি জানোই। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ওই একই কথা বারবার লেখে। হাসান মানে ইন্টারমিডিয়েটের বইগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একই কথা বারবার লেখে। তুমি যদি ইসাক স্যারের বই পড়ো, দেখবা যে এক লাইন অন্তত 20 বার লিখে রাখছে একটা অধ্যায়ের মধ্যে, লিখে লিখে পেজ বড় করা। জেনেটিক কোড হচ্ছে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, লাগবে এটা। তারপরে যাও কোডন। তো কোডন থেকে কি আসতে পারে, কোডনের ডেফিনেশন আসতে পারে এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমে 3টা বেসকে বলা হয় একটা কোডন। কোডনের সংখ্যা কয়টা? কোডনের সংখ্যা হচ্ছে 64টা। এর মধ্যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য 3টা ছিল সমাপ্তি কোডন। ওই 3টা ছাড়া বাকি যে 61টা আছে, সেই 61টা হচ্ছে কার্যকরী কোডন। তাহলে কার্যকরী কোডনের সংখ্যা 61টা, 3টা হলো অসমাপ্তি কোডন, সব মিলাই কোডন হচ্ছে 64টা। আর স্টার্ট কোডন বা শুরু করার কোডন কোনটা? এইওজি। ডান। তারপরে যাও ট্রিপলেট। 3টা বেজের সব গুচ্ছকে একসাথে বলা হয় ট্রিপলেট। এবং ট্রিপলেট কোন সিকোয়েন্স মুখী? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। শেষ। কোডন দেখা যায় এমআরএনএ তে, অ্যান্টিকোডন দেখা যায় টিআরএনএ তে। তো আমি কোডনই বলি আর অ্যান্টিকোডনই বলি, দুইটাই কিন্তু ট্রিপলেট। মানে পরপর 3টা নাইট্রোজেন বেস একসাথে হইলে সেটাকে বলা হয় ট্রিপলেট। যদি এখন এটা এমআরএনএ অণুতে পাওয়া যায়, তখন তাকে বলবো কোডন। যদি টিআরএনএ তে পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো অ্যান্টিকোডন। এগুলো আর পড়ার দরকার নাই, কি সব লিখে রাখছে। বাবারে বাবা, অ্যান্টিকোডন তো বলে দিলাম, যা টিআরএনএ অণুর 3টা বেস যা এমআরএনএ অণুর কোডনের সাথে সংযুক্ত হতে সক্ষম। আচ্ছা, এখন কার ক্ষেত্রে কয়টা কোডন আছে, কোন অ্যামিনো অ্যাসিডের জন্য কয়টা কোডন আছে? লাইসিনের জন্য আছে 2টা, ভ্যালিনের জন্য 4টা, আর্জিনিনের জন্য 6টা। এগুলো আমার মুখস্থ করতে হবে কয়টা আছে। আর এইসব নোবেল পুরস্কার কে কবে পাইছে এগুলো মনে রাখার দরকার নাই অযথা। আমি হলুদ কালার দিয়ে ক্লাসে যা দেখাচ্ছি, যেমন এটা হলুদ কালার দাগাই নাই, তবে ক্লাসে বলছি যে ইম্পর্টেন্ট, তো হলুদ কালার ছাড়াও যেটা ক্লাসে বলছি সেটা ইম্পর্টেন্ট। যেমন এটা হলুদ কালার ছাড়া দাগাইছি, ক্লাসেই দাগাইছি। ক্লাসে যেগুলো দেখাচ্ছি সেগুলোর দিকেই ফোকাস দিবে অলওয়েজ।
আচ্ছা, তারপরেরটা হলো এমআরএনএ কোডনের স্বরূপ। এখানে একটা বড় বক্স আছে, এই বড় বক্সটা মনে রাখা নিয়ার টু ইম্পসিবল একটা নর্মাল মানুষের পক্ষে। তো যারা আসলে অনেক ভালো স্টুডেন্ট, সব পারো, এই একটা অধ্যায় পড়ে না, অনেকগুলো অধ্যায় পড়ে ফেলছো, তারপরে যদি অ্যাটেম্প্ট করো যে এটা আমি পড়তে চাই, দেন পড়তে পারো। শুরুতেই এটা পড়ে মাথা নষ্ট করার দরকার নাই, এবং এটা থেকে আসলে পরীক্ষা আসেও না। ইভেন আমাদের তো মেডিকেল সিলেবাসে এই বক্সটা আছে, এটা হচ্ছে ডিএনএ পুরনো ডিকশনারি টাইপের। তো যিনি ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রির সবচেয়ে বড় টিচার, প্রফেসর, ওনারও এটা মুখস্থ নাই। মানে বুঝতেছোই তো, জিনিসটা এত সহজ না। যদি পারো তাহলে মনে রাখা তো খুব বেশি না। এখানে খুব বেশি যে আছে তা না, একটা দুইটা তিনটা, পর্যায় সারণী তো হচ্ছে কঠিন আছে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। মানে পর্যায় সারণী যে মনে রাখতে পারে, সে তো এটাও মনে রাখতে পারার কথা। কিন্তু পর্যায় সারণীর মতো ইম্পর্টেন্ট কিছু না এটা, এমনিতেই জাস্ট দিয়ে রাখছি। মনে থাকলে বলতে পারবা, ফ্লেক্স নিতে পারবা যে দেখ আমি এটা পারি। এই জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলে, এটা আছে 2 মার্কের জন্য রিটেনে, 2 মার্কের জন্য আছে। আর এমসিকিউর জন্য আসে। এমসিকিউ থেকে কেমনে আসবে, নিচের কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের রিসেন্টলি যে লাস্ট কার্ড পরীক্ষা হলো, কার্ড পরীক্ষার মধ্যেও জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলে আসছিল। জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টা ট্রিপলেট নিয়ে গঠিত। 64টা ট্রিপলেট নিয়ে গঠিত, এই ট্রিপলেট গুলাকে কোডন বলে, এটা তো জানি। একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। তার মানে একটা একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। যেমন লাইসিনের জন্য 2টা, ভ্যালিনের জন্য 4টা, আর্জিনের জন্য 6টা, এরকম ভাবে। বাট একটা কোডন দিয়ে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড হবে না, একটা কোডন ফর একটাই। ওকে। কোডন তৈরিতে নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না বা একটা ক্রমসজ্জা অনুসরণ করে। মানে সিরিয়ালি যায়, এমন না যে একটা চেঞ্জ করে একটা চলে যাবে। এখানে তো আর ওরকম কিছু বলার নাই। যেমন ধরো, এরকম হবে না যে এ ইউ নিল, তারপর এখান থেকে জি নিয়ে নিল। সিরিয়ালি যাবে, এ ইউ জি, তারপর এ সি জি, এভাবে যাবে। এমন না যে জি দিলাম, তারপর জি দিলাম, তারপর সি দিলাম, একটা মাঝখানে বাদ দিয়ে গেলাম। এভাবে হবে না, ক্রমসজ্জা অনুসরণ করে। এরা হচ্ছে সার্বজনীন, সব জায়গায় একই জিনিস বোঝায়, এবং অলওয়েজ 3 অক্ষর বিশিষ্ট বা ট্রিপলেট হয়ে থাকে। শুরু এবং সমাপ্তি কোডন সুনির্দিষ্ট। স্টার্ট কোডন হচ্ছে এ ইউ জি, আর স্টপ কোডন হচ্ছে নিচের তিনটা, ইউ এ এ, ইউ জি এ, ইউ জি, কি বলে, ইউ এ জি। আর লাস্টে কি আছে, 2টা কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। স্বাভাবিক তো, দেখতেছই তো, এখানে একটা কোডন, এখানে আরেকটা কোডন, এর মাঝখানে কি গ্যাপ আছে? কিছু গ্যাপ নাই তো, সিরিয়ালি থাকে। তো অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকে না। গেল। সামান্য ব্যতিক্রম, তেমন ব্যতিক্রম আহামরি কিছু নাই এখানে। বংশগতি নির্ণয়ে ডিএনএ এর ভূমিকা। এখানে বংশগতির ডেফিনেশন দেওয়া আছে। বংশগতির ডেফিনেশন তুমি ক্লাস 9-10 পড়ছো, এগুলো আসে না তেমন একটা। ডিএনএ এর ভূমিকা, ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ কোনটা? আনসার হচ্ছে ডিএনএ। বংশগতি বস্তু কোনটা? ডিএনএ। বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটা? ডিএনএ। এই আর কি আমাদের, দেখতে দেখতে এই অধ্যায়টা শেষ হয়ে গেল। লাস্টে একটা কথা লিখছি, যেটা হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট এডমিশন সিজনে খুব জনপ্রিয় একটা ওয়ার্ড। যদি ঢাকা ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং তিনটাই একসাথে চান্স পাও, তখন সেটা বলে ট্রিপলেট। আবার মানে 2 ধরনের কথাই আছে। এক এক ধরনের লোক বলে যে 2 নৌকা একসাথে পা দিতে নাই, তাহলে পড়ে যাবা। আবার যারা খুব ভালো স্টুডেন্ট, তারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি তিনটাতে নেয়, মানে তিনটার প্রিপারেশন নেয়। এখানে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আছে। যেমন ধরো, তুমি যে সেক্টরে বস, ওই সেক্টরে যদি তুমি আর একটু বেশি এফোর্ট দাও, তাহলে ওই সেক্টরের একদম সর্বোচ্চ লেভেলে তোমার পক্ষে যাওয়া সম্ভব। বাট যদি তুমি যে সেক্টরে বস, ধরো ওই সেক্টরে তুমি নিলা, সাথে যে সেক্টরে বস না, ওই সেক্টরও নিলা, হয়তো তোমার কাছে, তুমি ভালো স্টুডেন্ট, তোমার কাছে দুইটাই হওয়া সম্ভব, কিন্তু কোনটার আর একদম চূড়ার মধ্যে পৌঁছাইতে পারবে না, একদম পিক পজিশনে পৌঁছানো সম্ভব না। এই জন্য আমার কাছে অন্তত যেটা মনে হয়, আমি আমার ফিলোসফি থেকে যেটা মনে করি, যে তুমি যেটা ভালো পারো মনে করো, বা যে সেক্টরটা তোমার জন্য
ফিল হয়, ওই সেক্টরটার তুমি একদম চূড়াতে যাও, একদম ম্যাক্সিমাম যতটুকু উপরে যাওয়া সম্ভব ততটুকু উপরে যাওয়ার জন্য ট্রাই করো। এটাই বেটার। ওকে, তো দেখতে দেখতে আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল। আর কিছু বাকি রাখলাম কিনা? আচ্ছা, ডিএনএ অণুর এই স্ট্রাকচারটা বাকি রয়ে গেছিল। এটা পরীক্ষার সময় যদি রাসায়নিক গঠন হিসাবে আসে তখন আঁকা লাগতে পারে। ও না, যদি গোল্লাটা উঠে আসলো, গোলাটা উঠে নাই। আচ্ছা, এই স্ট্রাকচারটা কেমনে আঁকবা দেখো। তুমি একবার খাতা এই বরাবর নিবা, মানে এইভাবে নিচে উপর থেকে নিচে এঁকে যাবা, আবার নিচ থেকে উপরে আঁকা শুরু করবা। দেখো, এদিকে কিন্তু এটা আছে, এদিকে কিন্তু এভাবে যাওয়া যায়। তারপরে এদিকে উল্টা দিকে মানে খাতা তখন ঘুরাই নিবা প্রথমবার। বাম সাইডে যখন আঁকবা তখন উপর থেকে লিখবা, আর যখন ডান সাইডে লিখবা তখন খাতা উল্টা করে দিয়ে ওই উপর থেকে নিচ নিচ থেকে উপরের দিকে লিখবা। ঠিক আছে? আচ্ছা, কি লিখবা? আমরা জানি যে একটা ডিএনএ স্ট্রাকচারের মধ্যে কি থাকে, রাইবোস, ডিঅক্সি রাইবোস সুগার থাকে, ফসফেট থাকে, এবং নাইট্রোজেন বেস থাকে। তো তোমার এখানে ফার্স্টলি অনেকগুলা ফসফেট সুগার, কি বলে, সরি, পেন্টোজ সুগার এঁকে ফেলা উচিত। পেন্টোজ সুগার কেমনে আঁকবা? পেন্টোজ সুগার কয় কার্বন হলো? এখানে একটা কার্বন হয়েছে, দুইটা কার্বন হলো, তিনটা কার্বন হয়েছে, চারটা হয়েছে। তাহলে চারটা দিলে তো হবে না, পাঁচটা দেওয়া লাগবে। এই দিলাম আমি পাঁচটা। এগুলা কিন্তু স্কেলেটাল ফর্মুলা, মানে হচ্ছে কার্বন সংখ্যা না দেখায় লেখা আর কি। এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন। এই হলো কথা। এরকম ভাবে আমি অনেকগুলা কপি করে নিই। এখন প্রত্যেকটার মধ্যে একটা করে ফসফেট দিয়ে দিবা। এই যেমন এই কার্বনের সাথে ফসফেট, এখানে আছে ফসফেট, এটার সাথে ফসফেট, 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 ফসফেট। তোমার এতগুলা পরীক্ষার সময় আসলে দরকার নাই, এতগুলাকে সময় নষ্ট করবে। চার পাঁচটা দিলেই হয়েছে। ওকে, তারপরে এটার সাথে এটা লাগাবা, এটার সাথে এটা লাগাবা। ওকে, ডান। এরকম ভাবে আমি যেভাবে লিখলাম, তুমি জাস্ট ঘুরাইয়ে উল্টা করে লিখবা। রোটেট করা যায় কিনা?
রোটেট করা যায় না। সো বুদ্ধি থাকলে উপায় হয়। তো তাহলে এবার ধরো এটার মধ্যে আছে কি দিলাম, অ্যাডিনিন আছে, তো এটার জন্য কি থাকবে, থায়ামিন থাকবে, দুটার মধ্যে হাইড্রোজেন বন্ড। এখানে দিলাম গুয়ানিন, এখানে দিলাম সাইটোসিন, এখানে থাকবে তিনটা। এখানে দিলাম সাইটোসিন, তো এখানে দিলাম তিনটা দিয়ে গুয়ানিনের সাথে। এখানে দিলাম অ্যাডিনিন, এখানে দিলাম থায়ামিন, এখানে দিলাম থায়ামিন, তো এখানে দিলাম অ্যাডিনিন, এখানে দিলাম গুয়ানিন, তো এখানে দিলাম সাইটোসিন, এখানে দিলাম সাইটোসিন, তো এখানে দিলাম গুয়ানিন। এই হলো কথাবার্তা, শেষ আমাদের ডিএনএ স্ট্রাকচার আঁকা। ডিএনএ রাসায়নিক স্ট্রাকচার যদি বলে ডিএনএ গঠন লিখো, তখন এটা দেওয়া লাগবে, দিলে ফুল মার্কস পাবা আর কি। ক্লিয়ার হয়েছে সবকিছু? সবকিছু ক্লিয়ার কিনা, কোনো টপিক আজকে ছাড়া অন্যান্য কোনো টপিকের মধ্যে কোনো কিছু ঝামেলা থাকলে বলতে পারো। তাহলে তোমাদের নেক্সট এক্সামটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখে দিব নাকি পিছাবো? পড়া হয়েছে কিনা সবার? তোমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটা টপিক যা বুঝলা নিজের খাতায় লিখে নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, গ্রুপের মধ্যে সেন্ড করলেই হবে। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। আর এক্সাম ঠিক আছে, তাহলে 12 তারিখ থাকলো, 12 অক্টোবর। আমি চ্যাপ্টারের পিডিএফ এখন ক্লাস শেষে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ, না না হোয়াটসঅ্যাপ না, টেলিগ্রামের মধ্যে। ফিগার আঁকতে হবে, হ্যাঁ ফিগার তো আঁকতেই হবে। এই, আচ্ছা, তাহলে কোষ ও কোষের গঠন। আনুমানিক ধরো কয়টা এমসিকিউ দিলে বেটার? 60টা এমসিকিউ, 40 মিনিট টাইম। আমরা এতক্ষণ অনেক কিছু পড়ে ফেলছি। এই মোটামুটি 9 দিনের যাত্রায় কোষ ও কোষের গঠনটা শেষ হয়েছে। তবে এর বাইরেও একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফোটাও কিন্তু একটু করতে হয়, মানে হাসান স্যারের বাইরে আমাদের এক্সট্রা ইনফো আরো কিছু বিভিন্ন কিছু বাকি থাকে। আলিম স্যারের বই হয়তো আরো এরকম ভাবে 20-30 লাইন আছে যেটা হাসান স্যারের বইয়ে নাই। আজিবর স্যারের বই এরকম ভাবে আরো 20-30 লাইন আছে যেটা হাসান স্যারের নাই। তো ওই যে এক্সট্রা লাইনগুলো, ওই এক্সট্রা লাইনগুলো একটু পড়তে হবে, পড়াই দিব। কিন্তু তার আগে সবকিছু অন্তত একবার শেষ করা উচিত। মানে ধরো তোমার হাসান স্যারই শেষ না, তো অন্য বই পড়ে তখন তো লাভ নাই। এক্সট্রা বইয়ের যা কিছু ইনফো আছে সেটা ক্লাসে পড়াই দিব, কিন্তু এখন না, ফার্স্ট বারে না, সেকেন্ড বার যখন আবার পড়তে আসবো, তখন আর এই হাসান স্যারের ভিতরে কি আছে সেটা না, জাস্ট এক্সট্রা ইনফোর উপরে একটা ক্লাস হবে, সেটা দিয়ে আলিম স্যার আজিবুর স্যার কাভার হয়ে যাবে। ঠিক আছে, এখন আপাতত এটা দিয়ে আমরা ক্লাস শেষ করবো। মেরিডিক্স পড়লে হবে না, হ্যাঁ মেরিডিক্স এর মধ্যে সব ইনফো আছে, আলাদা করে বই পড়ার দরকার নেই। মেরিডিক্স পড়ে যদি কারো মানে সময় থাকে যে এটা পড়া যায়, তাহলে পড়তে পারো, কারণ মেরিডিক্স এর মধ্যে আছে সবকিছুই। তারপরও
মানে ধরো আলিম স্যার আজিউর স্যার মেইন বইয়ের মধ্যে কিছু ছক টক থাকে যেগুলা রিক্সের মধ্যে ওইভাবে ওঠায় না। এরকম খুবই সিম্পল, মানে খুবই কম পার্সেন্ট, মানে 1% জিনিস আর কি। ওই 1% জিনিস যদি আসে পরীক্ষায় তখন তো আর কিছু করা যায় না। ওই আর কি 1%-এর জন্য এমনিতে এক্সট্রা ইনপুট যা কিছু আছে যাবতীয় সব মেরিট পড়লে হয়ে যায়। ওকে, তো শেষ করছি তাইলে আজকের মতো। কোনো কোয়েশ্চেন থাকলে ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিস নিয়ে বলতে পারো। পড়াশোনার বাইরে তোমরা ভয়েসেও কথা বলতে পারো চাইলে, সবসময় চ্যাট করতে হবে তা না। একাডেমিক লাইফের রোডম্যাপ। তোমাদের এইচএসসি লাইফ স্টার্ট হলো এই হলো সেপ্টেম্বরে, তাই না? সেপ্টেম্বরে স্টার্ট হয়েছে। কত সাল? সেপ্টেম্বর 2025 স্টার্ট। তোমাদের এক্সাম কবে হবে? এইচএসসি এক্সাম 2027 সালের এপ্রিলে, যদি সবকিছু ইনশাল্লাহ ঠিক থাকে। মাঝখানে তোমাদের এখানে সময় আছে প্রায় মোটামুটি 2 বছরের কাছাকাছি, একদম ফুল 2 বছর না, 20 মাসের মতো আছে। এই 20 মাসের মধ্যে যারা খুবই অ্যাডভান্স তারা 1 বছরের মধ্যে শেষ করে ফেলবে, এবং খুব ভালো স্টুডেন্ট যারা, তারা নেক্সট ইয়ার মানে এইচএসসি 26 যে বেচটা আছে, এইচএসসি 26 ব্যাচের যখন এডমিশন প্রোগ্রাম থাকবে তখন এইচএসসি 26-এর এডমিশন প্রোগ্রামের সাথেই ভর্তি হয়ে যাবে। আমিও ভর্তি নিব। আমিও সেম ভাবে এডমিশন, মানে আমি আসলে একাডেমিক অত যতটা না ডিল করি তার চেয়ে বেশি এডমিশন অনেক বেশি ডিল করি। এডমিশনে অনেক স্টুডেন্ট তো 26-এর সাথে তখন 27 দেখা যায় ঢুকে যায়। এই 26-এর প্রোগ্রামটা কবে শুরু হবে? ধরো 26-এর এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে তখন, 26-এর পরীক্ষা মে মাসে হওয়ার কথা, তো মে জুন আনুমানিক বলা যায় যে জুলাই থেকে স্টার্ট হবে। তো জুলাই 2026 এটা হচ্ছে তোমাদের টার্গেট, যারা একদম টপার লেভেলের স্টুডেন্ট, যে 26-এর সাথে আমি অ্যাডমিশন কোচিং করব। ওকে, তারপরে মোটামুটি মিডিওকর সেমি টপার, তাদের টার্গেট থাকবে যে জুলাই 26-এ না পারলেও সেপ্টেম্বর 26-এ পারলে করতে হবে। তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হতে পারে? যদি এপ্রিল 2027-এ তোমাদের মেইন পরীক্ষা হয়, তাহলে টেস্ট পরীক্ষা হবে ডিসেম্বর আর জানুয়ারি মাসে। উম, বলা যায় যে ডিসেম্বরই হবে। টেস্ট পরীক্ষার আগে তো মিনিমাম সিলেবাস শেষ করতেই হবে। তো এটা হচ্ছে নর্মাল। আর এর মাঝখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে বেটার দেন এভারেজ। আর এরপরে যারা আছে, যাদের টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ হবে না, এরকম অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশের। 40% বা তার চেয়ে আর 50%-এর বেশি স্টুডেন্টদের টেস্ট পরীক্ষার মধ্যে সিলেবাস শেষ হয় না। তো তারা হচ্ছে ফেল টু মার্কা স্টুডেন্ট। কি বলবো, লোয়ার দেন এভারেজ বা বিলো এভারেজ। বিলো এভারেজ এফোর্ট দিছে। ঠিক আছে, এখন কথা হলো ভাই জিকে কি পড়বো কিনা। এডমিশন টেস্টে তো জিকে আছে, ইংলিশ আছে, এগুলা কি পড়া লাগবে কিনা।
এইচএসসির ইংলিশের সাথে অ্যাডমিশন ইংলিশের 1%ও মিল নাই, 1%ও না। তো এখন দুইটা সাবজেক্ট যে আমার নতুন করে অ্যাড হবে সেটা কখন থেকে পড়বো? ফুল এইচএসসি সিলেবাস একবার কমপ্লিট হওয়ার পরে দেন জিকে অথবা ইংলিশ পড়তে আসবা। জিকে তো এখন পড়ার প্রশ্নই আসে না, ইংলিশটাও এখন পড়ার টাইম নাই তোমার। সিলেবাস এখানে বই চ্যাপ্টার কম নাকি, 75টা চ্যাপ্টার আছে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে। ম্যাথ ট্যাথ মিলাই এখানে প্রায় 100টার মতো চ্যাপ্টার আছে। এত চ্যাপ্টার তো তোমার মানে পড়ে ফোলানো যাবে না। তো অলওয়েজ ট্রাই করবা যত তাড়াতাড়ি সম্ভব হয় সিলেবাসটা শেষ করার। এন্ড আমি কবে সিলেবাস শেষ করব বলছি তো অলরেডি, মার্চে সিলেবাস শেষ করব। আর সেকেন্ড ইয়ার আরো ফার্স্ট মানে শেষ করব, যাতে তোমরা এই জুলাইয়ের মধ্যে ফুল এইচএসসি সিলেবাসটা বায়োলজিটা শেষ করতে পারো। আর কেমিস্ট্রি আমি একটু দেরিতে আনবো, বলা যায় যে জানুয়ারির দিকে আনবো আর কি। তখন হয়তো অনেক কিছু শেষ হয়ে যাবে ফার্স্ট ইয়ারের। আর তখন বলা যায় ফার্স্ট ইয়ার রিভিশন টাইপের কিছু আনবো অল্প খরচে। আর সেকেন্ড ইয়ারটা মেইনলি রাখবো। তো তখন বায়োলজি আর কেমিস্ট্রি দুইটা একসাথেই রান করব। কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার, বায়োলজিরও সেকেন্ড ইয়ার, এই আর কি। এমনিতে কোনো চ্যাপ্টার যদি কেমিস্ট্রি আর্কাইভ লাগে 26 পেজেরটা, তাহলে বইলো আমাকে দেওয়া যাবে। ওকে, তাহলে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।